আচ্ছা, সো আজকে মেনলি আমরা পঞ্চম আর ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক না? সো পঞ্চম চ্যাপ্টারটা হলো তোমাদের কি পদার্থের অবস্থা ও চাপ নাকি, আর ষষ্ঠ চ্যাপ্টারটা হলো বস্তুর উপর তাপের প্রভাব নাকি তাপমাত্রার প্রভাব, যাই হোক। আচ্ছা, সো পঞ্চম চ্যাপ্টারের যদি ইম্পর্টেন্ট টপিকগুলো বলি, সো শুরুতেই আমাদের কি আছে, চাপ আছে, ঘনত্ব আছে, ঠিক নাকি? চাপ আর ঘনত্বের ম্যাথগুলো আসলে তেমন কঠিন কিছু না। চাপের ক্ষেত্রে জাস্ট কি তোমার চাপ মানে হলো কি বল বাই ক্ষেত্রফল, ঠিক নাকি? মেইনলি এইগুলো অন্য অঙ্কগুলোর মাঝখানে আসে। বল আর ক্ষেত্রফল দেওয়া থাকলে জাস্ট তুমি চাপ বের করে ফেলতে পারবা। ঘনত্ব তো জাস্ট ঘনত্ব তোমার কি ভর আর আয়তন, এইগুলোর মধ্যে কঠিন করার কিছু নাই। সো এগুলার থেকে আমি যদিও টপিক দুইটা লিখে রাখছি, বাট এইখান থেকে আসলে তেমন একটা ম্যাথ রাখি নাই, ঠিক আছে? তারপরে যে ইম্পর্টেন্ট টপিকটা আসে সেটা হলো তরলের ভেতর চাপ। এটা সূত্রটা কি বলো তো কেউ একজন? তরলের ভিতরে চাপের সূত্রটা কি? এইচ রো জি, ঠিক নাকি? এইচ রো জি আছে। তারপরে কি আছে, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের প্লবতা বা আর্কিমিডিসের যে সূত্র আছে, ঠিক নাকি? অ্যান্ড তারপরে আছে আমাদের আর্কিমিডিসের সূত্রটা আমাদের কি বলে, যে আমাদের মনে করো যে বস্তুর উপর অতিরিক্ত যেই বল, বস্তু যে পরিমাণ ওজন হারাবে সেটা হলো কি তার প্লবতার সমান। প্লবতা বা ওই বলটার মান হলো কি ভি রো জি। রোটা হবে হলো তরলের ঘনত্ব, যেই তরলে তুমি বস্তুটাকে ডুবাইছো। আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। তারপর হলো প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র ওই যে কি দুইটা পিস্টন যদি থাকে, একটা ছোট আর একটা মনে করো কি একটা ছোট আর একটা মানে একটার ক্ষেত্রফল ছোট পিস্টনের, আরেকটার ক্ষেত্রফল বড়। দুই ক্ষেত্রে আমরা জানি কি যে চাপের মানটা কি হবে, সমান হবে, যার ফলে আমাদের এই যে আমরা এই সূত্রটা ছিল F1 বাই A1 সমান সমান কি F2 বাই A2 হবে। অর্থাৎ একটা ছোট পিস্টনে যদি আমরা অল্প চাপ দেই, সরি অল্প বল দেই, তাহলে আমরা বড় পিস্টনে কি অনেক বড় বল পাবো, ঠিক নাকি? এই কনসেপ্টটা ছিল। দেন লাস্টে হলো আমাদের স্থিতিস্থাপকতা, যেটা থেকে তোমার হলো কি নির্ণয় করতে দেয়, পীড়ন, বিকৃতি, তারপরে কি ইয়ংয়ের গুণাঙ্ক, এই ম্যাথগুলো দেয়, ঠিক আছে? মোরওভার এই চ্যাপ্টারটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট আসলে না, বুঝছো? এই চ্যাপ্টার থেকে আসলে ম্যাথ দেওয়ার মতো ওই প্লবতা আর মনে করো যে তরলের তরলের ভিতর চাপ, এরকম দুই একটা ছোটোখাটো ম্যাথ দিতে পারে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আসলে ওই লেভেলের না যে এখান থেকে ভালো কোয়েশ্চেন করা যায় বা একটু ঘুরায় পেঁচায় কোয়েশ্চেন করা যায়, এরকম আসলে না। আচ্ছা, সো প্রথমটা দেখো কি বলছি আমি। আচ্ছা, এটা হলো আমাদের একটা, তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে নাকি গ্যাসের ক্ষেত্রে, কি পিভি সমান সমান এনআরটি। এই সূত্রটা পড়ছি না আমরা? পি কি? পি হলো গ্যাসের চাপ, ভি হলো কি গ্যাসের আয়তন, ঠিক নাকি? মেইনলি এই সূত্রটা তোমরা হয়তো পাইতা, আমি পাইছিলাম আর কি এইচএসসিতে এসে, ঠিক আছে? বাট তোমাদের ক্ষেত্রে এসএসসিতেই দিয়া দিছে। যে তোমাদের বইটা তো হলো জাফর ইকবাল কাক্কুর বই না, ওনার বইটায় তো হলো অনেক উল্টাপাল্টা, বুঝছো? এন হলো গ্যাসের মোল সংখ্যা, ঠিক নাকি? তারপরে আর কি, আর হলো গ্যাসের একটা ধ্রুবক, ঠিক নাকি? গ্যাসের মোলার ধ্রুবক আমরা বলি। এর মানটা সবাই মনে রাখবা। গ্যাসের মোলার ধ্রুবকের মান কত? মানটা হলো 8.314 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? এই মানটা যাতে মনে থাকে। আর টি হলো কি, টি হলো তাপমাত্রা। অবশ্যই তাপমাত্রাটা কোন এককে হইতে হবে? তাপমাত্রাটা কেলভিন এককে হইতে হবে। তাহলে আমরা চলো এই কোশ্চেনটা দেখি কি বলছে। একটি পাত্রে 2 মোল, আচ্ছা তার মানে আমরা এন এর মান পাইলাম কত? এন এর মান হলো 2, ঠিক নাকি? 2 মোল হাইড্রোজেন গ্যাস রাখা আছে। যদি পাত্রটির আয়তন 5 মিটার কিউব হয় এবং পাত্রটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পাত্রে গ্যাসের চাপ কত? অর্থাৎ আমাদের দেখো তো এই সূত্রে আসলে কি বের করতে বলছে। এই সূত্রে আমাদের চাপটাকে বের করতে বলছে, ঠিক নাকি? সো আমি যদি ওকে
সো আমি যদি লিখি যে কি কি আমাদের দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কত 5 মিটার কিউব, তারপরে টি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 30 প্লাস 273, ঠিক নাকি, কত আসে 303 কেলভিন। ওকে, দেখো আমাদের বাকি সবগুলা এন ভি আর এর মান তো আমাদের জানা, তার মানে সবগুলো এককই কিন্তু দেওয়া আছে, তাহলে আমাদের জাস্ট পি এর মানটা বের করতে হবে। তাহলে পি সমান সমান আমরা কি লিখতে পারি, এন আর টি ডিভাইডেড বাই কি আমাদের ভি, ঠিক নাকি। মানটা বের করি, দাঁড়াও ক্যালকুলেটরটা নিতে ভুলে গেছিলাম। ওকে, ক্যালকুলেটারে চাপ মারি, তাহলে এন এর মান হলো কত 2 ইন্টু 8.314। হ্যাঁ কি বললা, আমি শুনি নাই আসলে। 1007 আচ্ছা 1007.71 প্যাসকেল নাকি। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে চাপের। তো যদি গ্যাসের ক্ষেত্রে আসে দেখবা, গ্যাসের ক্ষেত্রে সবসময় এই সূত্রটা ইউজ করবো। আচ্ছা মনে করো আমি এখানে 2 মোল না বলে, ঠিক আছে এই অঙ্কটাকে একটুখানি পেঁচাই, ঠিক আছে 2 মোল না বলে আমি বললাম 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে কি করতা বলো তো। হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের এন মোল সংখ্যা মানে কি, তোমরা তো আই থিঙ্ক রসায়নে পড়ছো নাকি, কি মোল সংখ্যা মানে হলো ওই যে বস্তুর ভর ডিভাইডেড বাই কি ওর আণবিক ভর, ঠিক নাকি। হ্যাঁ, তো আমাদের যদি 2 গ্রাম দেওয়া থাকে, 2 গ্রামটা আসলে ওই যে বস্তু বা গ্যাসের ভর দেওয়া আছে, সরি 2 গ্রাম না 4 গ্রাম। আর ওর আণবিক ভর কত, আণবিক ভর হইলো 2, ঠিক নাকি। হ্যাঁ 2 গ্রাম, 1 মোল হাইড্রোজেনের ভর কত 2 গ্রাম। সো এই 4কে আমাদের কত দিয়ে ভাগ করা লাগবে, 2 দিয়ে ভাগ করা লাগবে, অ্যান্সার আসবে কত 2 মোল, ঠিক আছে। তখন মনে করো মাঝে মাঝে করতে পারে কি যে মোল না দিয়ে ওরা কি করে দিবে, এরকম গ্রামে দিয়ে রাখবে, ঠিক আছে। সো গ্রাম থেকে ফার্স্টে আমাদের কিসে নিতে হবে, মোলে নিতে হবে। আশা করি সবাই বুঝছো এটা, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটায় মুভ করি। এটা হলো এই যে আমাদের কি ইয়ার কোশ্চেনটা, ঠিক না, কি জানি প্যাসকেলের সূত্র। একটি প্রেস লেখছে, ঠিক আছে, আচ্ছা যাই হোক, একটি প্রেসের বড় পিস্টন, আচ্ছা এটা বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 5:2। বড় পিস্টনে 2000 নিউটন বল পেতে ছোট পিস্টনে কত ছোট পিস্টনে প্রযুক্ত বলের মান কত। আচ্ছা তাহলে আমাদের প্যাসকেলের সূত্রটা বলে কি, মনে করো F1 হলো আমাদের কি বড় পিস্টনে বল, ঠিক আছে, বড় পিস্টনে বল। তাহলে F2 কি, F2 হলো ছোট পিস্টনে বল। আর A1 হবে কি আমাদের, A1 হবে বড় পিস্টনের ক্ষেত্রফল, ঠিক নাকি। আমি ছোট করে লিখলাম বড় পিস্টনের ক্ষেত্রফল। এই মানটা কত হবে, যেহেতু এটা আমাদের দেখো কি বলছে এখানে ব্যাস বলছে, তার মানে এটা আমরা একটা গোলাকার ক্ষেত্র ধরতে পারি, ঠিক নাকি। গোলাকার ক্ষেত্র বা বৃত্তের ক্ষেত্রফল কি আসলে পাই আর স্কয়ার নাকি। আর এর জায়গায় যদি আমি আসলে ব্যাস ইউজ করি তাহলে কি হবে, ব্যাস হলো কি ব্যাসার্ধের, ব্যাসার্ধ হলো কি ব্যাসের অর্ধেক। সো আমরা কি লিখতে পারি আসলে এটা π/4 ডি স্কয়ার, ঠিক আছে, d1 স্কয়ার আর কি। এটা হলো প্রথমটার জন্য। তাহলে A2 এর মান কি হবে π/4 d2 স্কয়ার, ঠিক নাকি। এখন আমাদের প্যাসকেলের সূত্রটা বলে কি আমাদের অ্যাকচুয়ালি কার মান বের করতে হবে, F2 এর মান বের করতে হবে, ঠিক না। যে দেখো বলছে বড় পিস্টনের মানটা, এটার মানটা বলে দিছে কত 2000 নিউটন, আমাদের ছোট পিস্টনেরটা বের করতে হবে। সো চলো ছোট পিস্টনেরটা বের করি। ওকে ঠিক আছে, তো আমরা জানি কি প্যাসকেলের সূত্র থেকে জানি কি F1/A1 সমান সমান কি F2/A2 হবে, ঠিক নাকি। অর্থাৎ চাপ দুই ক্ষেত্রে কি থাকবে, সমান থাকবে। দুইটা এই যে আমাদের যে মনে করো দুইটা যে ইয়া থাকে, একটা বড় আর একটা কি
ছোট, এই দুইজনের মধ্যে চাপের মানটা কি থাকবে? চাপ হলো একটা তরলের মধ্যে চাপ সব জায়গায় কি থাকে? সেম থাকে, ঠিক না? প্যাসকেলের সূত্রটা এটা বলে। আচ্ছা, তাহলে F1 এর মান কত? F1 এর মান হলো আমাদের 2000, A1 এর মান কি পাইলাম? π/4 d1 স্কয়ার, F2 এর মান আমরা জানি না, A2 এর মান হলো π/4 d2 স্কয়ার। ওকে, F2 এর মান আমরা বের করব। দেখো π/4 কাটা চলে যাবে, তাহলে থাকবে কি আমাদের F2 = 2000 ইন্টু d2/d1 হোল স্কয়ার লিখতে পারি, ঠিক নাকি? আচ্ছা, এখন দেখো তো কি বলছে আমাদের, যে ওই যে ব্যাসের অনুপাত কত? ব্যাসের অনুপাত বলছে 5:2, অর্থাৎ বড়টার ব্যাস যদি হয় কত? 5, ছোটটার ব্যাস হবে কত? 2। তার মানে d2/d1 যদি আমি করি তাহলে আমরা পাবো কত? 2/5। এটা বুঝছো নাকি? দেখো, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 2000। হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে 2/5 হোল স্কয়ার লিখতে পারি, ঠিক নাকি? তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আগে আগে বলে দিলাম আমাকে। 320। ওকে, তার মানে আমাদের ছোট ছোট পিস্টনটায় কি করতে হবে? 320 নিউটন যদি আমি দেই তাহলেই আমরা কি বড় পিস্টনে কত পাবো? 2000 নিউটন বল পাবো। ওকে, ঠিক আছে। তারপর দেখো একটা সিম্পল ম্যাথ, যে একটা পুকুরের গভীরতা যদি কত হয়? 50 মিটার হয়, পুকুরের তলদেশে একটি বস্তু কত চাপ অনুভব করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এটা আমাদের ডাইরেক্ট কি, যে H সমান কি, সরি, পুকুরের তলদেশের চাপ, হ্যাঁ চাপের সূত্রটা কি? P সমান H রো জি। তাহলে 50 ইন্টু কত হয়? 1000 ইন্টু 9.8, মানটা কত আসে? 4.9 ইন্টু 10⁵ একক কি হবে? নিউটন মিটার ইনভার্স 2, অথবা আমরা কি লিখতে পারি? প্যাসকেল লিখতে পারি। আচ্ছা, এটা একটা ছোট ম্যাথই ছিল। আচ্ছা আচ্ছা, এবার পরেরটা দেখো, একটা কাঠের টুকরাকে পানিতে ডুবালে সেটি অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে, তাহলে কাঠটিকে সমুদ্রের পানিতে ডুবালে এর কত অংশ ডুবে যাবে? সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে এত। আচ্ছা দেখো, একটা বস্তু আমাদের পানিতে কতটুকু ডুববে কি ডুববে না, এটা নির্ভর করবে কি? তার ঘনত্ব, ঠিক আছে? মনে করো বস্তুর ঘনত্ব রো ডিভাইডেড বাই তরলের ঘনত্ব, ঠিক আছে? এই মানটা যত হবে তোমার, এইটাকে যদি, এই মানটাকে যদি তুমি কি করো? 100 দিয়া গুণ করো, পার্সেন্টেজ করো, তাহলে এটা কি বলবে? যে ওই তরলে, ঠিক আছে, তরলে বস্তুটা কত অংশ ডুবে যাবে, কত শতাংশ ডুবে যাবে, ঠিক আছে? এটা কি জানতাম? ঠিক আছে, কি বলছিলাম? উপরেরটা হলো বস্তুর ঘনত্ব, আর নিচেরটা হলো কি? তরলের ঘনত্ব, যেই তরলে ওকে তুমি ডুবাবা। তাহলে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব ইন্টু 100% দিলে আমরা কি পাবো? ওই তরলে বস্তুটার কত অংশ, কত শতাংশ ডুবে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম অংশটা কি বলছে আমাদের, যে কাঠের টুকরাকে যখন পানিতে ডুবায় তখন সেটা অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। তার মানে ও আসলে কি, তোমার যদি এটা যদি পানি হয়, পানির মধ্যে আমাদের কাঠের টুকরাটার কি অর্ধেক হলো তোমার, মনে করো কি পানির নিচে চলে গেছে, আর অর্ধেক কি আছে? অর্ধেক তার পানির উপরে আছে, ঠিক আছে? অর্থাৎ তার অর্ধেক 50% কি হয়েছে? ডুবে গেছে পানিতে। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ধরো যে কাঠের ঘনত্ব ধরলাম কত? কাঠের ঘনত্ব ধরো, কাঠের ঘনত্ব
সমান সমান ধরলাম আমরা রো, ঠিক আছে। তাহলে আমাদের আর পানির ঘনত্ব তো আমরা জানি কত, পানির ঘনত্ব হলো 1000। তাহলে আমরা বলতে পারি কি, এই যে এই উপরের কথাটা থেকে কি বুঝি, যে পানিতে যখন ডুবাইছে তখন ওর অর্ধেক ডুবে গেছে, তার মানে রো বাই পানির ঘনত্ব কত 1000, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। রো বাই 1000 সমান সমান কত, 50% ডুবে যাওয়া মানে কি 0.5। আমরা যদি শতাংশে না নেই, অর্থাৎ 100% না করলাম, তাহলে কি এটার মানটা দিবে কত, রো বাই পানির ঘনত্ব দিবে হলো আমার শুধু 0.5, তার মানে ওর 50% ডুবে গেছে। তাহলে এখান থেকে আমরা রো এর মান কত পাই বলো তো, রো এর মান পাইলাম 500 কেজি পার মিটার কিউব, নাকি। তার মানে এই কাঠের ঘনত্ব আমরা পাইছি 500। এখন এই কাঠটাকে আবার কোথায় ডুবাবো আমরা, সমুদ্রের পানিতে ডুবাবো, তাহলে কত অংশ ডুববে। তাহলে পরের বার আমাদের কি করতে হবে, কাঠের ঘনত্বকে কার ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে, সমুদ্রের পানির ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে, ঠিক নাকি। তার মানে 500 ডিভাইডেড বাই কত 1.2 ইন্টু 10⁻³ কত 3, যেটা দেওয়া আছে আমাদের মানটা, এই যে এইটাকে যদি আমরা শতাংশে নিতে চাই তাহলে 100 দিয়ে কি করব, গুণ করব, ঠিক নাকি। তাহলে এই মানটা কত আসে আমাদের, 1.67%। হ্যাঁ কত পার্সেন্ট কইলা, 1.67%। 61 নাকি 41 পয়েন্ট 67%। ওকে, তার মানে আমাদের 41% কি হবে, আমরা তাহলে অ্যান্সারটা বলবো কি, যে 41.67% কি হবে, পানিতে ডুবে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে প্লবতার একটা অঙ্ক। আচ্ছা, প্লবতার অঙ্কটাতে করার পরে তোমাদের প্লবতার রিলেটেড কোনো যদি ম্যাথ থাকে একটা গ্রুপে দিতে পারো, আমরা ওটা সলভ করতে পারি, ঠিক আছে। আমি আসলে আমার কাছে বইটা নাই তো, সো আমি আসলে প্লবতার একটু জটিল অঙ্ক খুঁজে পাইনি, ঠিক আছে। তোমাদের কাছে যদি কোনো একটা সমস্যা থাকে যে ভাইয়া এই সমস্যাটা, ওটা এখনও দিতে পারো বা পরেও দিতে পারো, আমরা তাহলে নেক্সট ক্লাসে বা মনে করো যে অন্য আরেকটা সময় হয়তো আমি দিলাম, যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বাট গ্রুপে দিও থাকে, ঠিক আছে। আপাতত আমি এই একটা খুঁজে পাইছি মোটামুটি টাইপের, সো চলো এটা করি। একটি সোনার মুকুটের ভর বাতাসে 10 কেজি। আচ্ছা, মুকুটটিকে পানিতে ডুবালে এর ভর পাওয়া যায় 4.9 কেজি। তাহলে মুকুটটির ঘনত্ব কত, ঠিক আছে। ওকে, দেখো আমরা ফার্স্টে ধরি যে মুকুটের ঘনত্ব কত, মুকুটের ঘনত্ব সমান সমান রো, ঠিক আছে। এখন মুকুটটার যখন সে মনে করো ইয়াতে ছিল, বাতাসে ছিল, তখন আমরা বলতে পারি কি, যে ওর ভর যে আমরা পাইছি কত, ভর যে পাইছি 10, এটা কিভাবে পাইছি, ভি রো দিয়ে পাইছি, ঠিক নাকি। কারণ আমরা ঘনত্ব সমান সমান জানি কি, এম বাই ভি। তাহলে এম সমান সমান কি আমাদের, রো জি। তাহলে ওর ওজন কত হইতো, তাহলে এটা হলো কি বাতাসে ওর ওজন, ওজনটা হবে কি ভি রো জি, ঠিক নাকি। তার মানে ভি রো জি মানে হলো কত, 10 ইন্টু তোমার 9.8, যাই বলো, মানটা আসে কত 98, নাকি 98 নিউটন। এখন যখন এই মুকুটটাকে কি করছি আমরা, পানিতে ডুবাইছি, তখন এর ভর পাওয়া গেছে কত। দেখো ভর কিন্তু কমে না, বাট ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওজনের কারণে ওর ভরটা কিছুটা কম মনে হইতেছে, নাকি। কারণ আমরা যখন একটা বস্তুকে কি করি, একটা বস্তুকে যখন পানিতে ডুবাবো, ঠিক নাকি, মনে করো এই মুকুটটাকে যখন পানিতে ডুবাবো, পানি কি দিবে, একটা প্লবতা বল দিবে না। এই প্লবতা বলের জন্য আমাদের বস্তুটা কিছু পরিমাণ ওজন হারাবে বলে মনে হবে। আর এই হারানো ওজনটা আসলে কি, মানে ওজনের কারণে, এই হারানো ওজনের কারণে যে ভরটা আসে, এই ভরটা বলছে আমাদের কত, 9.4, ঠিক আছে। এখন বলো তো তাহলে বস্তুর উপর প্লবতা বল কত হবে, প্লবতা বল হবে কি আমাদের, প্লবতা বলকে আমি মনে করো কি এফ পি লিখলাম, ঠিক আছে। এফ পি এর মানটা কত হবে, ভি কিসে ডুবাইছে, ওকে পানিতে ডুবাইছে, তাহলে ভি এইটা ইন্টু জি, ঠিক নাকি। আমরা জাস্ট আপাতত মানটা লিখে রাখলাম ভি রো ডাব্লিউ জি,
ঠিক নাকি? আয়তন সেম, মানে বস্তুর আয়তনের সমপরিমাণ পানি কি করবে, ওই যে আর্কিমিডিসের সূত্র, একটা বস্তুকে যদি আমরা পানিতে ডুবাই বা কোনো তরলে ডুবাই, তাহলে বস্তু কি তার ওজনের সমপরিমাণ কি পানি কি করবে, অপসারিত করবে, অ্যান্ড এর ফলে হলো কি বস্তুর ওজন কমে যাবে। এই কমে যাওয়া ওজন কি অপসারিত পানির ওজনের সমান হবে, ঠিক নাকি? এই যে ওইটাকেই তো আমরা কি বলি, প্লবতা বলি, ঠিক না? আসো আমার সাথে। আচ্ছা, তাহলে দেখো পানিতে বস্তুর যে ওয়েট, ঠিক আছে, ডাব্লু ওয়াটার, এটা আসলে কিভাবে পাবো, এটা হলো ওর বাতাসে যে ওয়েট সেইটা থেকে আমরা কি যদি প্লবতা বলটাকে মাইনাস করি তাইলে যেটা পাবো, ঠিক নাকি? তাহলে পানিতে ওর ওজন সমান সমান হবে কি বাতাসের ওজন ডিভাইডেড মাইনাস কি প্লবতা বল। এখন বাতাসে ওর ভর কত বলছে আমাদের, ভর বলছে হলো 9.4 নাকি? এই যে ভর বলছে 9.4, মানে ওর ওজন আসলে দেখতে কত হবে পানিতে, ওর যদি ভর হয় মনে করো 9.4, তাহলে 9.4 ইন্টু 9.8 কত আসে মানটা, আরে এটা যায় না কেন, তাহলে আসে 92.12। এটা সমান সমান ওর বাতাসে ভর পাইলাম কত আমরা, 98 নাকি? 98 মাইনাস কি আমরা ভি রো জি। এখান থেকে তাহলে আমরা মেইনলি কি বের করতে পারবো, এখান থেকে মেইনলি আমরা বস্তুর আয়তনটা বের করে ফেলতে পারবো নাকি? তাহলে আর আয়তন বের করলে আমাদের ভর জানা আছে, বাতাসে ভর কত, তাহলে আমরা কি ওর ঘনত্বটাও বের করে ফেলতে পারবো, ঠিক নাকি? তাহলে আমাদের আসে কত, 98 মাইনাস 92.12 সমান সমান ভি, পানির ঘনত্ব তো আমরা জানি 1000 ইন্টু কত 9.8। তাহলে আমাদের ভি এর মানটা আসতেছে কত, ভি এর মানটা আসতেছে 98 মাইনাস 92.12 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। তোমরা কি আসছো আমার সাথে? জি ভাই, ওই আয়তন আছে 6 into 10 inverse 4 মিটার। হ্যাঁ, 6 ইন্টু 10 ইনভার্স মাইনাস 4 মিটার কিউব। এটা তাহলে কি পাইলাম আমরা, এই আয়তনটা কার আয়তন, বস্তুর আয়তন। হ্যাঁ, তাহলে বস্তুর ভর আমরা জানি কত, বস্তুর ভর আমরা জানি যে বাতাসে কত 10 কেজি, 10 কেজি। তাহলে ওর ঘনত্ব কত হবে 10 ডিভাইডেড বাই এই আয়তন নাকি? জি ভাই। দেখো ম্যাথটা বুঝতে পারছো নাকি? বাকিরাও একটু রেসপন্স করো, কয়জন আছো? ওকে ঠিক আছে, তাহলে 16,666.67, ঠিক আছে। প্লবতা রিলেটেড তোমাদের কি কোনো সমস্যা আছে ম্যাথ থাকলে একটু গ্রুপে দিতে পারো জলদি, নাহলে আমি পরের টাইম মুভ করি। আচ্ছা, দিছো কেউ? ওকে, আচ্ছা ভাই, এখন ভয়েস ক্লিয়ার শোনা যায় না, হ্যাঁ? ওটা কি অনেক আগের মেসেজ না? এটা আগের মেসেজ। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, এই কোয়েশ্চেনটায় আমরা ছিলাম যে 11 দশমিক, একটু সাউন্ডটা কমাই নেই, 11.4 সেন্টিমিটার ব্যাসের একটি তারে 25 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়। তারের বিকৃতি, পীড়ন এবং ইয়ং এর গুণাঙ্ক আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এক এক করে করব নাকি? আচ্ছা, আমরা তো জানি ইয়ং এর গুণাঙ্ক মানে কি পীড়ন বাই বিকৃতি নাকি? তো আমরা যদি পীড়ন বিকৃতি বের করতে পারি তাহলে জাস্ট দুইজনকে ভাগ দিলে আমরা ইয়ং এর গুণাঙ্ক পেয়ে যাব। সো ফার্স্ট কাজ আমাদের পীড়ন বের করা। পীড়ন মানে কি, পীড়ন মানে হলো আমাদের কি বল ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল। দেখো এইখানে আমাদের কি করছে,
এই যে তারটা আছে তারটাতে একটা বস্তু ঝুলাইছে, ঠিক নাকি? বস্তুটার ভর কত? 25 কেজি। এই বস্তুটার ওজনই আসলে কি তারটার উপর কি প্রয়োগ করবে? বল প্রয়োগ করবে না? বস্তুর যেই পরিমাণ ওজন তারটা ওই পরিমাণ কি করবে? বল অনুভব করবে। তো আমাদের এফ এর মান আসলে কি mg এর সমান। তারপরে দেখো বলছে কি তারটার ব্যাসের মান কত? ব্যাসের মান হলো 11.4। তাইলে আমাদের ওর ক্ষেত্রফল, তারটা নরমালি কেমন থাকে? তারগুলা কেমন থাকে? এই যে এরকম গোল থাকে। এটা ওর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এটা একটা কি বৃত্ত, তাহলে কি হবে? পাই আর স্কয়ার। ওর আর এর মান কত? ওর আর এর মান হলো এটার অর্ধেক হবে, ঠিক নাকি? 11.4 এর অর্ধেক, তার মানে কত? 5.7। তাহলে আমরা লিখব কি 25, পীড়নের মানটা বের করতেছে, 25 ইন্টু 9.8 ডিভাইডেড বাই আমাদের কি 3.1416 ইন্টু তোমার আর এর মান কত? আর এর মান হলো 5.7, এটার উপর কি হবে? ইন্টু 10⁻⁻2 নাকি? কারণ এটা আসলে কিসে আছে? সেন্টিমিটারে আছে, এর উপর স্কয়ার। তাহলে যেই মানটা আসে, কত আসে মানটা? আমি করে ফেলি ক্যালকুলেটরে। 25 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 5.7 ইন্টু 10⁻²² এর উপর স্কয়ার। আস্তে আস্তে মানটা হলো 24,002.99। আচ্ছা আমরা এটা ইয়াই বলতে পারি, 3 বলতে পারি, এটা 3 বলতে পারি। এর এককটা কি? নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি অথবা প্যাসকেল বলতে পারি। এবার আসুক বিকৃতি। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই কি প্রাথমিক দৈর্ঘ্য আমরা যেটা বলি, ঠিক নাকি? অর্থাৎ শুরুতে যে দৈর্ঘ্যটা থাকে। তাহলে দেখো তো এর দৈর্ঘ্য বাড়ছে কত বলছে আমাদের? দৈর্ঘ্য 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে কত হলো? 1.02। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1.02 মাইনাস 1। আর শুরুতে দৈর্ঘ্য কত ছিল? শুরুতে ছিল 1। তার মানে এইটা আমাদের বিকৃতি। বিকৃতির মানটা কত আসে তাহলে? 0.02 ডিভাইডেড বাই 1, তার মানে 0.02। ওকে, তাহলে পীড়ন আর বিকৃতি পেয়ে গেছি। এখন তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে? এই পীড়নটাকে আমাদের বিকৃতি দিয়ে ভাগ, তার মানে 24,003 ডিভাইডেড বাই 0.02। মানটা আসে কত? মানটা আসে 24,000 কত বললা? 1.2 ইন্টু 10⁻1 2 3 4 5 6। এটার একক কি হবে? এর এককও আসলে নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল, যাই বলো। প্যাসকেল নর্মালি এটার ক্ষেত্রে বলি না আমরা, নিউটন মিটার স্কয়ারই বলি। তাহলে এই যে দেখো তিনটা মান আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তো ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে ওর ওজনটাই আসলে কি বলটা প্রয়োগ করে, ঠিক নাকি? ঠিক আছে, ওকে। এই তাহলে আমরা মোটামুটি পঞ্চম চ্যাপ্টারের কয়েকটা টপিকের উপর দেখলাম। এগুলাই একেবারে মনে করো যে আমি যেগুলো দেখাইলাম এগুলো জাস্ট আমি টাইপ ভিত্তিক কয়েকটা দেখাইছি। এরকম আরও কিছু প্র্যাকটিস করবা, ঠিক আছে? বাট নর্মাল টাইপেরই আসবে। এবার চলো ষষ্ঠ চ্যাপ্টারে যাই। ষষ্ঠ চ্যাপ্টার হলো কি তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব, নাকি? সো ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হলো তাপমাত্রার রূপান্তর। তোমার মনে করো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, এটাকে বলছে যে ফারেনহাইট স্কেলে কত হবে অথবা কেলভিন স্কেলে কত হবে, ঠিক নাকি? তারপরে যেটা আসে ওই যে তাপীয় প্রসারণ, আলফা বিটা গামার যে ম্যাথগুলো আছে, ঠিক আছে? তারপরে হলো ওই যে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আসলে এইটার সাথে রিলেটেড। ওই যে মনে করো যে 2 কেজি পানির সাথে মনে করো যে 5 কেজি বরফ যদি মিশাই তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, এই টাইপের ম্যাথগুলো করছি না? হ্যাঁ, আচ্ছা, কেউ কি কোনো কোয়েশ্চেন করছিলা?
জি ভাই। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, মিশ্রণের তাপের অঙ্ক যদি দেয় এটা অনেক হ্যাঁ, কি বললাম? মিশ্রণের তাপের ম্যাথ যদি দেয় বড়, এটা বড় হয়ে যাবে না একটু? তোমার মনে করো যে ছোট টাইপেরই হয়তো দিবে ওরা, ঠিক আছে? বা যদি দেয় মনে করো, তাহলে বাকি অঙ্কগুলো হয়তো একটু কমায় দিবে, মানে এমনভাবেই দিবে যাতে, আচ্ছা কঠিন হলে তো সবার জন্যই কঠিন নাকি, তোমার একলার জন্য তো কঠিন না। যদি ওরা দেয়, ধরো যে দিল, দিলে কি তোমার জন্যও যেমন বড়, সবার জন্যই বড়। ভাই কঠিন না মানে হ্যাঁ, একটু বড়, এই অঙ্কগুলো একটু বড়, বাট তোমার যদি মাথায় থাকে তুমি কিন্তু শর্টকাটে ইজিলি করতে পারবা। মানে তোমার তো অত কিছু লেখা লাগবে না পরীক্ষা, ওরা হয়তো জাস্ট অ্যান্সারটা চাবে, ওরা এক্সপেক্ট করবে না যে তুমি লাইন বাই লাইন লিখবা। তুমি ডাইরেক্ট ইকুয়েশন লিখে ডাইরেক্ট মনে করো 2-3 লাইনে করে ফেলতে পারবা না, ক্যালকুলেটরে চাপ দিয়ে। আচ্ছা ভাই, যদি শর্ট কোশ্চেন আয় হুম, হ্যাঁ বলো, শর্ট কোশ্চেন যদি আসে, তাহলে ভাই মানে পরের লাইনটা বুঝলাম না তোমার কথার। শুধু অ্যান্সারটা আর ওরা হয়তো যদি একেবারে শর্ট কোশ্চেন দেয় যে মনে করো যে এটার মান কত হবে, তুমি অ্যান্সার লিখে দিতে পারো, জায়গার উপরেও ম্যাটার করবে, ওরা কিন্তু একটা জায়গা দিয়ে দিবে, ঠিক না? জায়গাটা যদি দেখো তুমি একটা ম্যাথ করার মতো জায়গা দিছে, তাহলে অবভিয়াসলি ওরা হয়তো এক্সপেক্ট করতেছে যে তুমি 2-3 লাইন করবা, তারপরে অ্যান্সারটা বলবা। আর যদি দেখো যে জাস্ট অল্প একটু জায়গা আছে, তার মানে অবভিয়াসলি জাস্ট ওরা কি চাচ্ছে, অ্যান্সারটা চাচ্ছে। এটা কারিকুলামে হয়তো বলে দিবে ওরা যে কী টাইপের, যদি শর্ট কোয়েশ্চেনে শুধুই অ্যান্সার, আমি যতদূর বুঝি। আর যদি একটু মনে করো টাইপের দেয়, ম্যাথ টাইপের দেয়, ওইটা ওরা ওদের কারিকুলামে হয়তো বলে দিবে যে এই টাইপের কোশ্চেন থাকবে। তোমাদের কারিকুলাম দিবে কবে? তোমাদের এসএসসি রেজাল্ট দিবে কবে জানো? 2 মাসের মধ্যে বলতে দেয় না? 4 তারিখে দিব। 4 তারিখ? কোন মাসের? সেপ্টেম্বরের? জি ভাই। আগস্টের? এই মাসের ও, কালকেই তো 4 তারিখ মনে হয়। ও, তাহলে কালকে যদি দিয়ে দেয়, তারপরের দিনই দেখবে এনডিসি ওদের কারিকুলাম দিয়ে দিচ্ছে, তাহলে সব ডাউট শেষ হয়ে যাবে। এই জন্য আমরা এক্সামগুলো কালকে একটু 13 তারিখ। হ্যাঁ, 13 তারিখ দিব। 13 তারিখ দিবে রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, ওটা দেখ। জি ভাই, বলতে এটা আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আমরা এক্সাম নেওয়া শুরু করব, ঠিক আছে? আমাদের মোটামুটি সবগুলো ক্লাসই তো দেখো অর্ধেক বা এর বেশি হয়ে গেছে, আমরা এক্সাম নেওয়া শুরু করব। নেক্সট উইক থেকেই তোমাদের এক্সাম নেওয়া শুরু হবে, ঠিক আছে? সো ওইটার জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখো। আমরা মেনলি ক্লাসরুমে মনে করো তোমাকে পোস্ট করে দেবো, একটা টাইম দিয়ে দেবো, ওই টাইমের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে বাসায় করে, ঠিক আছে? আচ্ছা, চলো পরের অঙ্কটা আমরা করি, আমাদের যেহেতু সময় কম। আচ্ছা, কি বলছে? কত তাপমাত্রায় কোনো বস্তুর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলের দ্বিগুণ হবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো দেখো দিতে পারে, ঠিক আছে? সো আমাদের বলছে কি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের কি হবে? দ্বিগুণ হবে। ধরো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আমরা ধরে নিলাম, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ধরে নিলাম আমরা কত? এক্স। তাহলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা কি হবে? আচ্ছা আমি মানে উল্টা বলছি। আচ্ছা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ধরি ওয়াই, ঠিক আছে? আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রা ধরি এক্স, ঠিক আছে? আমাদের তাহলে কি বলছে? ফারেনহাইট স্কেলে দ্বিগুণ হবে, অর্থাৎ ওয়াই সমান সমান অ্যাকচুয়ালি কত হইতে হবে? 2x হইতে হবে, ঠিক নাকি? অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলের কয় গুণ হইতে হবে? দ্বিগুণ হইতে হবে, ঠিক আছে? এখন আমাদের নর্মাল সূত্রটা কি আছে সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্কের? c/5 সমান সমান কি বলো তো দেখি? f - 32 ডিভাইডেড বাই 32। হ্যাঁ, ডিভাইডেড বাই 9। তাহলে আমি Nine। সি এর জায়গায় কি বসাবো? সি এর জায়গায় আমরা ওয়াই এর মানকে বসাবো, কারণ সেলসিয়াসে আমরা ধরছি কি ওয়াই, তাহলে y/5 সমান সমান ফারেনহাইটে ধরছি কি এক্স নাকি, ডিভাইডেড বাই 9। দেখো এখন y আবার কি 2x এর সমান, তাহলে 2x/5 সমান সমান আমার কি x - 32 ডিভাইডেড বাই 9। এই ইকুয়েশনটা আমাদের সলভ করলেই কি মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসে কত? 18x সমান সমান 5x -
32 কে 5 দিয়ে গুণ করলে কত আসে? 32 ইন্টু 5, 160 আসে। তাহলে আমাদের আস্তে আস্তে কি 13x সমান সমান মাইনাস 160। তাহলে x এর মান আসবে কত? মাইনাস 160 ডিভাইডেড বাই 13। কত আসে তাহলে? অ্যান্সারটা আসে তাহলে আমাদের x সমান সমান মাইনাস 12.30। এটা কি হবে বলো তো? x এর এককটা কি হবে? x এর একক ফারেনহাইট হবে নাকি সেলসিয়াস হবে? x এর এককটা ফারেনহাইট হবে না? ফারেনহাইট, দেখো ফারেনহাইটকে আমরা কি ধরছিলাম? x ধরছিলাম, ঠিক নাকি? আর y ধরছিলাম কাকে? সেলসিয়াসকে, ঠিক না? সো আমাদের কি সেলসিয়াস স্কেলে মানটা কত হবে? 2x এর সমান হবে। তার মানে মাইনাস কত আসবে? 2 ইন্টু মাইনাস 12.30, তার মানে মাইনাস 24.6। ঠিক আছে, এটা হবে ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি আসলো? যখন আমাদের মনে করো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হলো -24.8, তখন আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত হবে? 12.30, যেটা হলো আমাদের কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার কি কি বলছিলাম? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, হ্যাঁ, যেটা হলো আমাদের কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলের কি দ্বিগুণ, নাকি উল্টা বলতেছে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলের কি দ্বিগুণ। এটা হলো কি ফারেনহাইটটা সেলসিয়াসের কত? 2 গুণ, যেটা আমাদের কোশ্চেনে ছিল যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা কি হতে হবে? ফারেনহাইট স্কেলের কত হতে হবে? দ্বিগুণ হতে হবে। আচ্ছা, সো জাস্ট বেসিক্যালি এই টাইপের ম্যাথগুলোতে কি করবা? দুইজনকে ধরে নিবা, একজনকে x একজনকে y ধরে নিবা। তাদের মধ্যে এই কথা থেকে কি বের করবা? একটা সম্পর্ক বের করবা। তারপরে জাস্ট দুইজনের একজনের মান বের করলেই ওইটা হয়ে গেল। কিন্তু যাকে যা ধরবা তার একক কিন্তু তা আসবে। যেমন আমি x কে ধরছিলাম কি ফারেনহাইট, এই জন্য আমাদের x এর মানটা যেটা বের হয়েছে ওটাকে একক দিতে হবে কি ফারেনহাইট। আর y এর মানটা বের করতে হলে কি 2 ইন্টু x হবে, ওইটা হবে কিসে? সেলসিয়াস। ঠিক আছে, সবাই কি বুঝছি এটা? হ্যালো, জি ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। এবার পরের ম্যাথটা দেখো। একটা তারের দৈর্ঘ্য গ্রীষ্মকালে 25°C তাপমাত্রায় 1.4 মিটার। যদি তারটিকে দুইটা খুঁটির মাঝখানে বাঁধা হয় যাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তাহলে শীতকালে 10°C তাপমাত্রায় তারটি ছিঁড়ে যাবে কি না? ঠিক আছে, মনে করো কি আছে আমাদের গ্রীষ্মকালে দুইটা খুঁটি আছে, খুঁটি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার। এর মধ্যে একটা আমি তারকে ঝুলাইছি, তারের দৈর্ঘ্য কত? তারটা কিন্তু দৈর্ঘ্য কিন্তু কি খুঁটির দুইটার দৈর্ঘ্যের চেয়ে বড়, তাহলে ও একটু ঝুলে থাকবে নাকি? একটু মনে করো বেঁকা হয়ে থাকবে, এই যে এরকম বেঁকা হয়ে থাকবে। এখন যখন শীতকাল আসবে তখন কি হবে বলো তো? তারের দৈর্ঘ্য আস্তে আস্তে কি হতে থাকবে? যখন পরিবেশের তাপমাত্রা কমতে থাকবে, হ্যাঁ, তখন তারের দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন এমন যদি হয় যে শীতকালে এই যে 10°C যদি তারের দৈর্ঘ্যটা 1 মিটার থেকে কম হয়, খুঁটি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার না? 1 মিটার থেকে কম হলে তারটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে, ঠিক নাকি? কারণ ওর দৈর্ঘ্য কম, বাট ও যেই দুইজনের সাথে লাগানো আছে ওদের দৈর্ঘ্য কত? 1 মিটার। তো ওর দৈর্ঘ্য কম হলে ওর সাথে সাথে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা কি? যে 10°C তারের দৈর্ঘ্যটা কত হবে। যদি দেখি তারের দৈর্ঘ্যটা বের করার পরে যে তারের দৈর্ঘ্যটা ধরো x, ও যদি কি 1 মিটার থেকে ছোট হয় তাহলে কি হবে? ছিঁড়ে যাবে। আর যদি 1 মিটারের সমান বা 1 মিটার থেকে বড় হয় তাহলে কি ঠিক থাকবে, ঠিক নাকি? আর আমাদের দেখো তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে দিচ্ছে কত? 0.3 সেন্টিমিটার ইনভার্স। এটা কিসের মান? এটা হলো আলফার মান। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সূত্রটা কি বলো তো? এই যে এল এর সূত্রটা কি? এল প্রাইমের সূত্রটা কি? এল প্লাস কি জানি ছিল, আলফার সূত্রটা কি ছিল?
আলফার সূত্রটা কেউ একটু বলো তো দেখি। আলফা সমান সমান কি ছিল? এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড L2 minus L1 হ্যাঁ কি কইলা? হ্যালো ভাই ওই যে L2 minus L1 মানে ওই যে আচ্ছা এল টু, এটাকে আমি এল প্রাইম দিচ্ছিলাম sorry। আচ্ছা এল টু মাইনাস এল ওয়ান নিচে হলো এল ওয়ান নাকি, ইন্টু হলো কি তাপমাত্রার পরিবর্তন নাকি, into del T। হ্যাঁ ডেল টি নাকি। ওকে ওকে জি ভাই। ওকে। নর্মালি মনে হয় আলফার এককটা কিসে থাকে? কেলভিন ইনভার্সে থাকে নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ আমার এখানে কিসে দেওয়া আছে দেখছো? আমার এখানে সেলসিয়াস ইনভার্সে দেওয়া আছে। Celsius inverse 1। তার মানে আমাদের টেম্পারেচারের একক কোন এককে ধরতে হবে? আমাদের জন্য সেলসিয়াসে ধরতে হবে। এইটা একটু খেয়াল রাখবা, মাঝে মাঝে এই জিনিসটা একটু চেঞ্জ করে দেয়। তুমি কেলভিন বসায় দিবা, বাট আসলে কেলভিন না, এটা কি ইউজ করতে হবে? এটা আমাদের সেলসিয়াস ইউজ করতে হবে, কারণ আলফার মান কিসে আছে? সেলসিয়াসে আছে। আলফার মান যেই এককে আছে টেম্পারেচারের মান ওই এককে ধরবা। তাহলে আমার অ্যাকচুয়ালি কি বের করতে হবে বলো তো? এল টুটাকে বের করতে হবে। তাহলে এল টু এর মান কি আসে? এল টু এর মান আসে আমাদের এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ডেল টি, ঠিক নাকি? তাহলে দেখো এল ওয়ানের মান কত? এল ওয়ানের এই যে দেখো আমরা 25 থেকে, আমরা তাপমাত্রা পরিবর্তন হবে কত? 25 থেকে 10-এ। আর তখন শুরুতে ইয়া কত ছিল আমাদের? এল এর মান কত ছিল? 1.4 ছিল, ঠিক নাকি? তাহলে আমাদের এল ওয়ানের মান ধরবো আমরা 1.4। আলফার মান হলো কত? 0.3। এটা হলো আবার 1.4 ইন্টু আমাদের কি তাপমাত্রার পরিবর্তন কত? 10-এ আসবো কত থেকে? 25 থেকে। তাহলে এটা আসলে 10 মাইনাস 25 হবে কিন্তু, ঠিক আছে? পরের তাপমাত্রা মাইনাস কি পূর্বের তাপমাত্রা, এটা মাথায় রাখবা। তাহলে মানটা কত আসে আমাদের? 1.4 মাইনাস 0.3 ইন্টু 1.4 ইন্টু 15। মানটা আসতেছে কি মান বের করলাম? আচ্ছা পয়েন্ট ইয়া 3 দিয়ে গুণ করতে হবে না, 3 তো গুণ করেই নি। আচ্ছা আমি মনে হয় মানটা অনেক বেশি বড় দিয়ে লাইছি। এই মানটাকে সামনে আরেকটা জিরো লাগাও তো, ঠিক আছে? এই মানটা একটু বেশি বড় দিয়ে নিচ্ছি, আমাদের দৈর্ঘ্যই ঋণাত্মক আসা পড়তেছে, ঠিক আছে? এইবার ঠিক আছে, মানটা আসে আমাদের 0.77 মিটার, ঠিক আছে? তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের তারটার দৈর্ঘ্য কত হবে? 0.77 মিটার নাকি? এই 0.77 মিটার কি 1 মিটার থেকে ছোট? হ্যাঁ, তার মানে আমাদের তারটা কি জি হবে? ভাই। তারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ ম্যাথটা বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ওকে পরেরটা দেখি। এই যে মিশ্রণের, আমরা মিশ্রণেতে চলে আসছি। কি বলছে আমাদের? 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানির সাথে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে মিশ্রিত করা হলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, ঠিক নাকি? এইটা আমাদের কোশ্চেনটা। আচ্ছা দেখো কি হবে, একজন তাপ গ্রহণ করবে, এই সব অঙ্কে একজন সবসময় তাপ গ্রহণ করে, আরেকজন কি করে? তাপ বর্জন করে, ঠিক নাকি? সো আমাদের যে 5 ডিগ্রি সেলসিয়াস আছে, সে তাপ গ্রহণ করতে করতে তার তাপমাত্রা কত হবে? ধরলাম যে মিশ্রণের তাপমাত্রা হবে কত? টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস হবে। আর একজন যে 50 আছে, সে তার তাপমাত্রা তাপ ত্যাগ করতে করতে ওর তাপমাত্রা কত হবে? টিতে আসবে, ঠিক আছে? তাহলে এর শুরুতে তাপমাত্রা ছিল 5, হবে কত? টি। আর এর শুরুতে ছিল 50, হবে কত? টি। আমরা জানি কি গৃহীত তাপ সমান সমান কি হবে? তাহলে আমরা সূত্রটা এটা ইউজ করি, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, ঠিক নাকি? সো গৃহীত তাপ গ্রহণ করবে কে? গ্রহণ করবে আমাদের 5। তাহলে ওর ভর কত? ওর ভর হলো 2 কেজি, সবারই ভর 2 কেজি রাখছিলাম। পানির, আচ্ছা আমাদের সূত্রটা কোনটা ইউজ করব আমরা তাপের জন্য? ওই যে এমএস ডেল থিটা নাকি? তাহলে এম এর মান কত ওর জন্য? প্রথমটার জন্য, প্রথমের জন্য হলো এম এর মান 2। আপেক্ষিক তাপ কত পানির? 4200। তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন হলো ওর হলো টি হবে, আর
ছিল কত পূর্বে 5, তাহলে T-5। এই পাশে দেখো বর্জন করবে কে? বর্জন করবে আমাদের 50°C। তাহলে ওর ভর কত 2, ওরও আপেক্ষিক তাপ কত 4200, এন্ড ওর হবে কত 50 থেকে আমরা টিকে বিয়োগ করব। নরমালি হওয়ার কথা ছিল কত টি থেকে 50, ঠিক আছে, বাট আমরা চাচ্ছি ধনাত্মক মানটা। তুমি বুঝতেছো যে টি এর মানটা কি হবে আমাদের 50 থেকে কি হবে ছোট হবে, ঠিক না? সো এই জন্য প্লাস রাখার জন্য আমরা 50 থেকে কি কে মাইনাস করছি, টি কে মাইনাস করছি, ঠিক আছে। ওকে, মেইনলি আমাদের সূত্রটা হলো থাকে এটা যে গৃহীত তাপ প্লাস বর্জিত তাপ। আচ্ছা হ্যাঁ, যদি তুমি মাইনাস দাও, যদি এখানে সামনে একটা মাইনাস দাও, তাহলে এইখানে আর তোমার এই যে কি ইয়া করা লাগবে না, তুমি তাহলে এইখানে কি করতে পারবা, আরে ধুর, এইখানে তুমি টি থেকে 50 মাইনাস করতে পারবা, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, যার যেমনটা ইচ্ছা। বাট তুমি যদি শুধু অমন লেখো তাহলে সবসময় বড়টা থেকে কি করবা, ছোটটা বিয়োগ করবা, ঠিক আছে, মানের সমস্যা হবে না। তাহলে এখানে দেখো তো কি কি কাটা চলে যায়, এখানে এই দুইজন কাটা চলে যায়, তাহলে এখানে থাকে T-5 সমান সমান এখানে একটা মাইনাস আছে যেহেতু আমরা এইভাবে ধরছি, তাহলে T-50। তাইলে আমাদের মানটা কত আসে, 2T সমান সমান আসে 55। তাহলে T সমান সমান 55 ডিভাইডেড বাই 2, 27.5°C। ঠিক আছে, দেখো এই ম্যাথটা কিন্তু তেমন কি বড় ছিল, এই টাইপের ম্যাথ দিতে পারে, ঠিক আছে। সো আমাদের মিশ্রণের তাপমাত্রা কত হবে, 27.5 হবে, এটা বুঝতে পারছি। এবার পরেরটা দেখি, পরেরটা দেখো এইটা একটু বড় আছে। এটা আমাকে বলো তো কয় ধাপে হবে, আমরা একটু জিনিসটা ইমাজিন করার চেষ্টা করি একটা লাইন দিয়ে, ঠিক আছে। ফার্স্টে যে সোজা তাকে ধরলাম দেখো 50° যে আছে পানি, সে জাস্ট 50 থেকে তাপ হারাইতে হারাইতে কি করবে, ধরো কততে আসবে, T°C আসবে, টিটাই মনে করো আমাদের মিশ্রণের তাপমাত্রা। ওর জন্য কাহিনী এখানেই শেষ। কিন্তু আমাদের যে বরফ আছে সে ফার্স্টে দেখো সে কয়েক ধাপে যাবে। ফার্স্টে কি করবে, -3°C যে বরফ আছে সে 0°C কি হবে, বরফ হবে, ঠিক আছে। এই রাস্তাটায় সে কি ছিল, বরফ ছিল। তারপরে আমাদের যে 0°C বরফ আছে সে আমরা সুপ্ত তাপ পড়ছি না, সুপ্ত তাপ কি বলতো, যে অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপ লাগে নাকি, এই সুপ্ত তাপের যখন গ্রহণ করে বস্তু তখন কি তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই অবস্থাটাতে সে কি হবে, বরফ থেকে কি হবে, সুপ্ত তাপ হ্যাঁ হ্যাঁ, শুধু অবস্থার পরিবর্তন হয়, এইখানে তার তাপমাত্রার পরিবর্তন হবে না, বাট সে কি করবে, বরফ থেকে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। দেন এই পজিশনে আমরা তাহলে কি পাইতাছি, এই পজিশনে আমরা পাইতাছি 0°C পানি। এই পানিটা যে কি হবে, তারপরে আরো তাপ গ্রহণ করে কি হবে, T°C পানি। তো দেখো বরফের এই পাশটায় কিন্তু তিনটা ধাপ আছে। ফার্স্ট সে -3°C বরফ থেকে 0°C বরফ হবে, আরে কই গেল, আচ্ছা কি হলো, আচ্ছা কিছুই হয় না মানে। তাহলে ফার্স্টে সে 3°C বরফ থেকে 0°C বরফ হবে, তারপরে কি 0°C বরফ থেকে 0°C পানি হবে সুপ্ত তাপ গ্রহণ করে, তারপরে আবার 0°C বরফ থেকে পানি থেকে T°C পানি হবে। আর এই পাশে এটা কেটে গেছে, এই পাশে হলো কি আমাদের যে ত্যাগ করবে সে হলো কি 50° থেকে জাস্ট টিতে আসবে। তো আমরা ফার্স্টে বর্জিত তাপটা হিসাব করি, ঠিক আছে। বর্জিত তাপটা যদি আমরা Q2 দেই, তাহলে Q2 এর মানটা জাস্ট কি হবে, ওর ভর কত, এটার ভর হলো 2.5, এর আপেক্ষিক তাপ হলো কত 4200, ওর কত থেকে কততে আসবে, ওর হলো লাস্টের থেকে মাইনাস করলাম, ঠিক আছে, শেষের থেকে আমরা একটা মাইনাস চিহ্ন দেব, ঠিক আছে। টি থেকে 50 না, হ্যাঁ, এর কাজ শেষ, Q2 এর কাজ শেষ। এবার আমাদের গৃহীত তাপের হিসাবগুলো, গৃহীত তাপ ফার্স্টে কি আমাদের -3°C বরফ থেকে 0°C কি বরফ,
এই সময়টায় ও মনে করো তাপ গ্রহণ করবে কি, এই তাপটাকে কিউ আইস বললাম ধরো, তাহলে ওর ভর কত, বরফের ভর কত 800, তাহলে 800 মানে কি 0.8 কেজি। বরফের আপেক্ষিক তাপ কত বলো তো, 2100 নাকি? 2100। হ্যাঁ, এই যে দেখো, এ যেহেতু বরফ, এখন কিন্তু পানির আপেক্ষিক তাপ ইউজ করতে পারবো না। কার আপেক্ষিক তাপ ইউজ করতে হবে? বরফেরটা ইউজ করতে হবে। এর কত থেকে কত হবে, ও 0 আসবে কত থেকে, -3 থেকে, ঠিক নাকি? তো এই মানটা যদি আমরা বের করে ফেলি 0.8 ইন্টু 2100 ইন্টু 3, তাহলে কত আসে 5040, এটা কিন্তু জুল। ওকে, তাহলে এখন ও 0°C বরফ হয়েছে। এখন 0°C বরফ থেকে সে কি হবে, 0°C পানি, আমাদের সেকেন্ড ধাপটা, এই যে সেকেন্ড ধাপটা, এইটার জন্য সে কি, যে তাপটা গ্রহণ করবে ওটাকে মনে করো নাম দিলাম কি কিউ আই ডাব্লিউ, ধরো নাম দিলাম জাস্ট নামের জন্য। এটা কার সমান হবে, এম এল এফ এর সমান হবে। এল এফটা কি বলো তো, এল এফটা হলো গলনের সুপ্ত তাপ, ঠিক নাকি? তার মানে কি 1 কেজি, দেখো 1 কেজি বরফকে পানি করতে আমাদের যেই পরিমাণ তাপ লাগে, ঠিক নাকি? এটাই আমাদের কি বরফের গলনের সুপ্ত তাপ, ঠিক নাকি? 1 কেজির জন্য আমাদের কত আছে, আমাদের কি 1 কেজি আছে, আমাদের আছে কত 800 গ্রাম, ঠিক নাকি? তো এই জন্য আমরা কি করব, ভরটাকে কি করব, ওর সাথে এই এলএফ এর সাথে কি করব, গুণ করব। তো এইটা হলো সুপ্ত তাপ, কি পরিমাণ সুপ্ত তাপ লাগবে সেইটার সূত্র, ঠিক আছে? তাহলে এটা কত হবে 0.8 ইন্টু কত, এটা মনে রাখবা যে আমাদের গলনের সুপ্ত তাপ কত, 3,36,000, ঠিক আছে? গলনের সুপ্ত তাপ কত, 3,36,000, তাহলে এই মানটা কত আসে 3,36,000, 268,800, ঠিক আছে? এত জুল। এটা গেল সেকেন্ড ধাপ। এবার থার্ড ধাপ, এবার ও 0°C পানি থেকে T°C পানি হবে, ঠিক আছে? এবার কি 0°C পানি থেকে T°C পানি, এইটাকে মনে করো কিউ ডাব্লিউ বললাম, ঠিক আছে? এটা জাস্ট কি ওর ভর কত 0.8 ইন্টু 4200 ইন্টু কত টি মাইনাস কত 0, ঠিক আছে? তার মানে 4200 ইন্টু 0.8, 330 টি। তাহলে দেখো গৃহীত তাপ কি, গৃহীত তাপ হলো এই যে কিউ, গৃহীত তাপ হলো আমাদের কি হবে, এই যে কিউ আইস, কিউ আই ডাব্লিউ, কিউ ডাব্লিউ, এই ভাই হ্যাঁ তিনটার যোগফল। হ্যাঁ বলো। বইয়ে যে গরম বরফ গলনের হ্যাঁ বলো। ওদিকে 3 লক্ষ ওই যে 34,000, 3 লক্ষ কত, 34,000 লাগছে মানে আচ্ছা ওইটা মনে করো যদি এক এক জায়গায় একটু আগা পিছা হইতে পারে, আমি নর্মালি জানি যে 3,36,000। তো কোয়েশ্চেনে হয়তো দিয়া দেওয়া থাকতে পারে, আমাদের যেহেতু দিয়া দেওয়া নাই, আমরা সবসময় এটাই আর কি ইউজ করে আসছি, আপাতত এটাই ইউজ করলাম, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করে নিও, তোমাদের বইয়ে কত লাগছে 3,34,000, ঠিক আছে? এটা বলে দিবে, 34,000। এটা কোয়েশ্চেনে বলে দিবে, যদি আসে কোয়েশ্চেনে বলে দিবে, সমস্যা নাই, ঠিক আছে? এক পেন নেওয়ার দরকার নেই। আচ্ছা তাহলে যেটা না বলতাছিলাম, বললে বইয়ের ইউজ করো। হ্যাঁ না বললে বইয়েরটা ইউজ করো, আমারটা ইউজ করার দরকার নেই, বইয়েরটা ইউজ করো 64। আমি যেহেতু হিসাব করে ফেলছি আর করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? তো আমাদের দেখো গৃহীত তাপ কিন্তু এই তিনটার যোগফল হবে, কিউ আই ডাব্লিউ প্লাস কি কিউ ডাব্লিউ। সো কি হবে আমাদের, আমি একটু আগের জায়গাটা একটু মুছি, এই জায়গাটা করি, ঠিক আছে? জায়গা যেহেতু নাই, আর একটা পেজ দেওয়া লাগতো হতো। ওকে, তাইলে আমাদের আবার আমরা আগে সূত্রটা লিখবো, লাল কালি না নীল কালি নেই, সূত্রটা লিখবো হলো যা, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ,
ঠিক আছে, মাইনাস হবে একটা সামনে অবভিয়াসলি, যেহেতু আমরা ইয়ে ইউজ করছি। তাহলে গৃহীত তাপগুলো কি কি? ফার্স্ট অফ অল এইটার মান কত? 5040 প্লাস, তারপরে মানটা কত? এই যে এটা কত, এটা 2,68,800, 2,68,800 প্লাস তারপরটা কত? 3360 টি সমান সমান মাইনাস এই মানটা তো বের করি নাই না, 2.5 ইন্টু 4200, আমি ডাইরেক্ট করতেছি, হ্যাঁ মানটা বের করে ফেলি। তো ইন্টু 50 কত আসে আমাদের? এটা আসবে হলো 525 ডাবল 3টা শূন্য এত মাইনাস তোমার হলো 2.5 ইন্টু 4200 মাইনাস 10,500 টি। এখান থেকে আমরা কার মানটা বের করব? এখান থেকে আমরা টি এর মানটা বের করব। সো টি গুলাকে একপাশে আনি, টি গুলাকে একপাশে আনলে এইটা আর এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 10,500 যোগ 3360, ঠিক আছে, কত আসে? 13,800 এত টি সমান সমান ওইটা হবে কি, এই পুরাটা থেকে কতগুলা বিয়োগ, 5,25,000 থেকে আমাদের 2,68,800 বিয়োগ করলাম, তারপরে কি করব? আরেকটা মাইনাস করতে হবে, 5,040 এত আসে। এটাকে তাহলে এত দিয়ে যদি ভাগ দেই 13,860 কত আসবে তাহলে আমাদের তাপমাত্রাটা? ওকে, তাহলে আমাদের টি এর মানটা আসে 18.12 ডিগ্রি সেলসিয়াস। তার মানে মিশ্রণের তাপমাত্রা কত হবে? 18.12 ডিগ্রি সেলসিয়াস। দেখো ম্যাথগুলো কিন্তু ইজি, বাট একটুখানি বড় আছে, বাট তুমি কিন্তু এগুলাকে চাইলে, আমি এই যে ভাঙ্গায় ভাঙ্গায় এত কিছু যে লিখছি, এত কিছু না লিখে তুমি জাস্ট এই লাইন থেকেও শুরু করতে পারো, ঠিক আছে? সবগুলো এক জায়গাতে করে এই লাইন থেকে শুরু করলা, এই পাশে আরেকটা, এই দুইটার কি যোগ বিয়োগ গুণ ভাগ করলেই তো ম্যাথ শেষ, ঠিক আছে? সো চাইলে কিন্তু এগুলাও দিতে পারে, যদিও মনে হচ্ছে অনেক বড়, একটু টেকনিক খাটায় কিন্তু ছোট করে লেখা যায় বা ছোট করে করা যায়, কারণ ক্যালকুলেটর যদি অ্যালাউ করে সব কাজ, বেশিরভাগ কাজ ক্যালকুলেটরেই দিয়ে দিবা, তোমার তো এত যোগ বিয়োগ করার দরকার নাই নাকি? ওকে, সো এই ম্যাথগুলো আমরা আজকে দেখলাম। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো? ঠিক আছে, 3টা মেসেজ, জি জি জি, আচ্ছা ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাস না হলে এখানেই শেষ করে দিলাম।